প্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞানের প্রথম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তো শুরুতে আমরা ভেক্টর নিয়ে আলোচনা করব। আমরা দৈনন্দিন জীবনে যেসব রাশির পরিমাপ করি সেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, আমরা জানি। সেগুলো হচ্ছে ভেক্টর এবং দুই স্কেলার। যেমন স্কেলার হচ্ছে যে রাশিগুলোর মান যে রাশিগুলো আমাদের শুধু মান জানলেই চলে, সেগুলো আমরা সেই রাশিগুলোকে আমরা স্কেলার বলি। যেমন আমার যদি একটি ঘরের তাপমাত্রা জানতে হয়, আমি শুধু বলতে পারি 25 ডিগ্রি সেলসিয়াস। আমাকে বলতে হয় না যে এটা কোন দিকে, কারণ এটার কোনো দিক নেই। একইভাবে আমাদের যদি ভর জানতে হয়, আমরা শুধুমাত্র মান জানলেই আমাদের সম্পূর্ণ জানা হয়ে যায়। ভর বা তাপমাত্রা, এরকম আরও অনেক রাশি আছে যেগুলো হচ্ছে স্কেলার। অপরদিকে আমি যদি আজকে বাইরে যাই এবং আমি ধরলাম আমি নৌকায় ভ্রমণ করব, তো সেই ক্ষেত্রে আমার নৌকায় ভ্রমণ করার জন্য আমি যদি নদীতে নৌকায় ভ্রমণ করি, সেই ক্ষেত্রে নদীর বেগটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন আমি যদি বলি যে নদীর বেগ 25 কিলোমিটার পার সেকেন্ড, দুঃখিত, ঘন্টা স্রোতের বেগ, তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি না যে আমি যদি নদীতে নৌকা চালাই তাহলে আমার জন্য এই বেগটা সুবিধা হবে না আমার নৌকা চালানোতে বাধা সৃষ্টি করবে। কিন্তু আমি যদি বলি যে স্রোতের বেগ 25 কিলোমিটার পার ঘন্টা পূর্ব দিকে, তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি আমি যদি পূর্ব দিকে নৌকা চালাই সেই ক্ষেত্রে স্রোতের বেগ আমার জন্য উপকারী হবে। কিন্তু আমি যদি পশ্চিম দিকে নৌকা চালাই তাহলে স্রোতের বেগ আমার জন্য প্রতিকূল হবে। অর্থাৎ আমি যদি দিক না জানি তাহলে শুধুমাত্র স্রোতের বেগের মান থেকে আমি বুঝতে পারবো না যে আমার জন্য নৌকা চালানো সুবিধার হবে না অসুবিধার হবে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে স্রোতের বেগের শুধু মান জানলেই হবে না, আমাদেরকে দিকটিও জানতে হবে। সেই কারণে এটি একটি ভেক্টর রাশি। অর্থাৎ যেসব রাশির আমাদের শুধু মান জানলেই হয় না, আমাদের দিকটিও জানতে হয় সেই রাশিটির প্রকৃত পরিমাপ জানার জন্য, সেগুলোই হচ্ছে ভেক্টর রাশি। আর যেসব রাশির শুধুমাত্র মান জানলেই চলে বা যেগুলো শুধুমাত্র মান আছে, সেগুলো হচ্ছে স্কেলার রাশি। তাহলে আমরা ভেক্টর রাশিকে সংজ্ঞায়িত করতে পারি এভাবে যে যেসব রাশির পরিমাপ বের করার জন্য শুধু মান জানলেই হয় না, তাদের দিকটিও জানতে হয়, সেগুলোই হচ্ছে ভেক্টর রাশি। আর যেসব রাশি পরিমাপের জন্য শুধুমাত্র মান জানলেই চলে, সেগুলো হচ্ছে স্কেলার রাশি। তো এখন আমরা ভেক্টর রাশির কিছু বৈশিষ্ট্য আলোচনা করব, যেগুলো আমরা আমাদের ভেক্টর সংক্রান্ত আলোচনার জন্য কাজে লাগবে বিভিন্ন সময়। যেমন সমান ভেক্টর, অর্থাৎ ভেক্টর রাশি সমতা। প্রথমে আমরা দেখি ভেক্টর রাশির সমতা। আমরা ধরি দুটি রাশি এ এবং বি আছে, এ এবং দুটি ভেক্টর রাশি এ এবং বি। এখন এই দুটি রাশিকে সমান বলা হবে যখন এ এবং বি এর মান সমান হবে এবং এ এবং বি এর দিক একই থাকবে। যেমন আমি যদি একটি ভেক্টরকে এভাবে দিক সহ এভাবে প্রকাশ করি, যেটা আমরা রাশিটির মান আমরা ধরি 5, অর্থাৎ এটাকে আমি যদি একে প্রকাশ করি, আমি গ্রাফের মাধ্যমে 5 একক দিয়ে প্রকাশ করতে পারি এবং এই বরাবর একটা দিকে আমি একে প্রকাশ করতে পারি। এবং বি এরও যদি একই বৈশিষ্ট্য থাকে, দিক হুবহু এর দিকে হবে, অর্থাৎ এ যেদিকে আছে বি একই দিকে, এবং এর মানও যদি 5 একক হয়, তাহলে আমি বলতে পারি
এ ভেক্টর সমান বি ভেক্টর। এখানে এর উপরে অ্যারো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা একটি ভেক্টর রাশি প্রকাশ করে, অর্থাৎ যেসব রাশির উপরে তীর চিহ্ন দেওয়া হবে সেগুলো আমরা ভেক্টর রাশি হিসেবে ধরে নেব, বা ভেক্টর রাশিকে একটি চিহ্নের উপরে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম ভেক্টর রাশির সমতা, এদের মধ্যে যদি এ এবং বি এর মান সমান হয় কিন্তু বি এর দিক যদি ভিন্ন হয়, তাহলে কিন্তু আমি ধরলাম যে বি এর দিক হচ্ছে এদিকে, এর চেয়ে একটু ভিন্ন, তাহলে এ আর বি এর মান কখনো সমান হবে না, বা এ এবং বি দুটি ভেক্টরকে আমরা সমান বলতে পারবো না। এবার আমরা দেখি ঋণাত্মক ভেক্টর। যদি আমরা প্রথমে একটি ভেক্টর ধরি এ, এটি হচ্ছে এ, তাহলে এর সমান মান সম্পন্ন এবং এর বিপরীত দিকে কোনো ভেক্টরকে আমরা বলতে পারি এ ভেক্টরের ঋণাত্মক ভেক্টর। তাহলে আমি যদি এর বিপরীত দিকে একটি ভেক্টর চিন্তা করি সম্পূর্ণরূপে এ ভেক্টরের বিপরীত দিকে এবং যার মান এ ভেক্টরের সমান, এটা যদি আমি বি হয়, তাহলে আমি বলতে পারি বি ভেক্টর হচ্ছে এ ভেক্টরের ঋণাত্মক ভেক্টর, এবং আমি লিখতে পারি এ সমান মাইনাস বি। এবার দেখব একক ভেক্টর। একক ভেক্টর আমাদের পদার্থবিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা একটু পরের কোনো একটি লেকচারে একক ভেক্টর সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন আমরা শুধু সংজ্ঞা এবং একটু ব্যাখ্যা দেখব। একক ভেক্টর হচ্ছে যেই ভেক্টরের মান একক, অর্থাৎ এক পরিমাণ, সেটাকে আমরা বলি একক ভেক্টর। যেমন আমরা যদি একটি ভেক্টর কল্পনা করি যে ভেক্টরের মান হচ্ছে 5 এবং দিক হচ্ছে এদিকে, তাহলে আমি এই ভেক্টরটা পাই 5 একক ভেক্টর। এখন আমি যদি এই ভেক্টরটিকে এর মান দিয়ে ভাগ করি, অর্থাৎ 5 একক ভেক্টরটিকে আমি যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে আমি এই ভেক্টরটির দিক বরাবর একটি একক ভেক্টর পাবো, যেটার মান হবে এই ভেক্টরের 5 ভাগের 1 ভাগ। অর্থাৎ একই দিকে একক পরিমাণ একটি ভেক্টর যদি আমি কল্পনা করি, তাহলে আমি সেই ভেক্টরটিকে বলবো কোনো নির্দিষ্ট দিকে একটি একক ভেক্টর। তাহলে আমি যদি এই ভেক্টরের নাম দেই এ, তাহলে আমি বলতে পারি এ এর দিকে একক ভেক্টর সমান এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টর এর মান, এবং এটাকে আমরা সাধারণত স্মল লেটারে এবং উপরে একটি টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করি। তাহলে যে কোনো একটি ভেক্টর, তার দিকে একক ভেক্টরের মান এ। নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, নাল অথবা শূন্য ভেক্টর, দ্যাট মিন্স নাল ভেক্টর। নাল ভেক্টর হচ্ছে মান শূন্য, অর্থাৎ যে ভেক্টরের কোনো মান নেই, শুধুমাত্র একটি দিক আছে, এমন কোনো ভেক্টরকে আমরা
নাল ভেক্টর বলতে পারি। এটা আসলে একটু বাস্তবসম্মত নয়, অর্থাৎ প্র্যাকটিক্যালি আমরা নাল ভেক্টর আমরা আমাদের ব্যবহার করার প্রয়োজন হয় না দৈনন্দিন জীবনে, বা কারণ আমি যদি একটি ভেক্টরের মান শূন্য নেই বা মান না থাকে তাহলে আসলে সেই ভেক্টর অর্থহীন হয়ে যায়। কিন্তু আমাদের বিভিন্ন রকমের গাণিতিক ক্যালকুলেশনের জন্য আমাদের নাল ভেক্টর অনেক সময় কাজে লাগতে পারে। অর্থাৎ যে ভেক্টরের মান শূন্য একটি নির্দিষ্ট দিকে, আমি যদি একটি ভেক্টর ধরি, যেমন এটি একটি ভেক্টর, তাহলে এই দিকে আমি ধরলাম এই ভেক্টরের মান হচ্ছে 5। তাহলে আমি এখন এই ভেক্টর বরাবর এদিকে এগোতে পারি। যেমন আমি যদি এই দিকেই একই দিকে একটু অপেক্ষাকৃত ক্ষুদ্র একটি ভেক্টর নেই, যার দৈর্ঘ্য হবে 4, কিংবা আমি তার চেয়ে একটু ক্ষুদ্র ভেক্টর নিতে পারি যার দৈর্ঘ্য হবে 2। এভাবে আমি ভেক্টরকে ক্ষুদ্র করতে করতে আমি একটা বিন্দুতে নিয়ে আসলাম। আমি যেই বিন্দু থেকে শুরু করলাম সে একই বিন্দুতে থাকলাম, অর্থাৎ আমি কোনো দূরত্ব অতিক্রম করলাম না, বা আমি তাহলে আমি এখানে বলতে পারি যে আমার ভেক্টরটির মান হচ্ছে 0। অর্থাৎ এই ভেক্টরটির মান 0 এবং দিক হচ্ছে এদিকে। এটাই হচ্ছে 0 ভেক্টর বা নাল ভেক্টর। একটি ভেক্টর রাশির দিকটি বাদ দিয়ে আমাদের যদি শুধু মানটি কখনো ব্যবহারের প্রয়োজন পড়ে, তাহলে আমরা খুব সহজেই সেটাকে প্রকাশ করতে পারি। যেমন আমি যদি একটি ভেক্টর মনে করি এ, তাহলে এই ভেক্টরের মান যদি আমাকে বোঝাতে হয় তাহলে আমি খুব সহজে একটি মডুলাস চিহ্নের মধ্যে এই ভেক্টরটিকে রেখে এভাবে প্রকাশ করতে পারি। যেমন আমি যদি একটি ভেক্টর ধরি এ, যেটার মান হচ্ছে 5 একক, তাহলে আমি এই ভেক্টরের মান পাই সমান 5। এভাবে আমি দুই পাশে একটি মডুলাস চিহ্নের মাঝখানে ভেক্টরটিকে রেখে সেটার মান আমি প্রকাশ করতে পারি। আমরা দেখব অবস্থান ভেক্টর কি। তো শুরুতে আমরা সংজ্ঞাটি দেখি। অবস্থান ভেক্টর হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানকে যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। এখন আমরা প্রসঙ্গ কাঠামো বলতে কি বুঝি? আমরা যে কোনো একটি স্থান চিন্তা করি, আপাতত আমরা দ্বিমাত্রিক স্থান, যেমন এই পর্দার পৃষ্ঠা চিন্তা করি। এই দ্বিমাত্রিক স্থানে আমরা ধরলাম এটা আমরা কিছু ভেক্টর আলোচনা করব যারা এর মধ্যে এই অংশটুকুর ভিতরে অবস্থান করবে, এবং আমরা কিছু বিন্দু চিন্তা করব এখানে। তো এই পৃষ্ঠাটিকে আমি পৃষ্ঠাটির যে কোনো একটি জায়গায় আমি একটি স্থানাঙ্ক ব্যবস্থা নিতে পারি, এবং এখানে আমার একটি মূল বিন্দু থাকবে, এবং এই বিন্দুটির সাপেক্ষে আমি অন্য যে কোনো বিন্দুর অবস্থান বের করব। যেমন আমরা যদি এই সৌরজগতের মধ্যে কোনো ইভেন্ট আমরা পর্যবেক্ষণ করতে চাই বা ক্যালকুলেশন করতে চাই, সেক্ষেত্রে আমরা একটি মূল বিন্দু ধরতে পারি, সেটাকে আমরা সূর্যের কেন্দ্রবিন্দু ধরতে পারি। আমরা সব ঘটনা সেই সূর্যের কেন্দ্রবিন্দু থেকে হিসেব করতে পারি, বা যে কোনো দূরত্ব, এই সৌরজগতের কোনো গ্রহের দূরত্ব আমরা সূর্যের কেন্দ্র থেকে হিসাব করতে পারি। কিংবা আমরা যদি পৃথিবী এবং এর আশেপাশে বা এর পৃষ্ঠে কোথাও কোনো ঘটনা ব্যাখ্যা করতে চাই, সেক্ষেত্রে আমরা পৃথিবীর কেন্দ্র ধরতে পারি, বা এভাবে আমরা আমাদের সুবিধা মতো একটি কেন্দ্র ধরতে পারি, যেটাকে আমরা একটি প্রসঙ্গ কাঠামো বলতে পারি। যে প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে আমরা অন্য যে কোনো কিছু নির্ণয় করব, কারণ আমরা জানি যে এই পৃথিবীতে কোনো কিছুই পরম নয়।
অর্থাৎ আমি চাইলেও এই মহাবিশ্বের কেন্দ্র বা কোনো স্পেসিফিক আমি কোনো কেন্দ্র এভাবে আমি বলতে পারবো না, নির্দিষ্ট কোনো অবস্থানকে আমি মহাবিশ্বের কেন্দ্র বলতে পারবো না, বা নির্দিষ্ট কোনো গতিকে আমি অ্যাবসলিউট বা পরম গতি বা যেটা প্রকৃত গতি সেটা বলতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে সব কিছুই অন্য একটি বস্তুর সাপেক্ষে বা অন্য একটি কাঠামোর সাপেক্ষে আমাদের তুলনা করতে হয়। আমরা প্রসঙ্গ কাঠামোকে সেরকম একটি জিনিস বলতে পারি যে আমরা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অন্য কোনো কিছুর অবস্থান বা গতি প্রকৃতি এগুলো আমরা ব্যাখ্যা করব। সেই কারণে আমরা তুলনা করার জন্য একাধিক ঘটনা বা একাধিক দূরত্ব বা বস্তুর মধ্যে তুলনা করার জন্য আমরা একটি প্রসঙ্গ কাঠামো ধরে নেই, যেটার সাপেক্ষে আমরা সেই বস্তুর অবস্থান বা গতি প্রকৃতি এগুলো তুলনা করি। তো আমরা বলতে পারি যে প্রসঙ্গ কাঠামো এটি একটি প্রসঙ্গ কাঠামো যার মূল বিন্দু হচ্ছে ও। এটাকে আমরা একটি স্থানাঙ্ক ব্যবস্থা কল্পনা করি দ্বিমাত্রিক, এদিকে ওয়াই এবং এদিকে হচ্ছে এক্স। তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে আমি এখানে একটি বিন্দু কল্পনা করলাম, আমার আলোচ্য একটি বিন্দু যার স্থানাঙ্কের মান হচ্ছে এক্স ওয়াই। তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে এই বস্তুর যদি আমি দূরত্ব চিন্তা করি, তাহলে এই ভেক্টরটি হচ্ছে এই এক্স ওয়াই বিন্দুর অবস্থান ভেক্টর। এভাবে আমি অন্য আরেকটি বিন্দু চিন্তা করতে পারি, সেই বিন্দুটি হবে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে একটি ভেক্টর হবে। এই বিন্দুটির এটাকে যদি আমি x1 y1 ধরি, তাহলে এই x1 y1 হবে এই দ্বিতীয় বিন্দুটির অবস্থান ভেক্টর। এভাবে আমি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানকে একটি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারি। এটাকে আমি ওই ভেক্টরের অবস্থান ভেক্টর বলতে পারবো। এখন আমি দেখব যে আমরা একটি ভেক্টরকে কীভাবে প্রকাশ করতে পারি বা গ্রাফে আমরা প্লট করতে পারি। আমরা যদি দেখি তাহলে দেখব যে আমরা সাধারণত দুইভাবে একটি ভেক্টরকে প্রকাশ করি। একটি হচ্ছে পোলার স্থানাঙ্ক। আমরা দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে একটি ভেক্টরকে প্রকাশ করতে পারি। একটি হচ্ছে পোলার স্থানাঙ্ক, অপরটি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা একটি নির্দিষ্ট রেখার সাপেক্ষে বা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে একটি ভেক্টর কত কোণে এবং কত মানে ভেক্টরটি ক্রিয়া করে বা অবস্থান করে সেটা আমরা প্রকাশ করে তার সেই ভেক্টরটিকে দেখাই। যেমন আমি একটি সমান্তরাল রেখার সাপেক্ষে থিটা কোণে আর মান বিশিষ্ট একটি ভেক্টর যদি ক্রিয়া করে, তাহলে আমি তার পোলার স্থানাঙ্ক আমি বলতে পারি আর থিটা। এবং পোলার স্থানাঙ্কের সুবিধা হচ্ছে আমি শুধুমাত্র স্থানাঙ্কটি দেখেই আমি একটি ভেক্টরের গতি প্রকৃতি অর্থাৎ দিক এবং এর মান এগুলো আমি খুব সহজেই অনুমান করতে পারি, বা সেই মান পোলার স্থানাঙ্কের যে রাশিগুলো সেগুলো দেখে আমি ভেক্টরটি অবস্থান বুঝে ফেলতে পারি। কিন্তু কার্তেশীয় স্থানাঙ্কে আমি যদি একটি ভেক্টরের বা একটি পয়েন্টের মান দেখি, এক্স এবং ওয়াই মানটি থাকবে, আমি তাৎক্ষণিকভাবে হয়তো সেটা কত কোণে ক্রিয়া করে সেটা আমি খুব সহজে বলতে পারবো না। তো সেই কারণে আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থাও অনেক সময় ভেক্টরে আলোচনা করা হয় এবং এটাকে এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আর এবং থিটা দিয়ে যে কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করা হয়, যেখানে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স এবং ওয়াই দিয়ে যে কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করা হয়। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশিত যে কোনো ভেক্টরকে আমরা খুব সহজেই পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করতে পারি, কিংবা বিপরীতক্রমে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশিত কোনো ভেক্টরকে আমরা
খুব সহজেই গাণিতিকভাবে ক্যালকুলেশন করে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করতে পারি। এখন আমরা দেখব কিভাবে এই একটি স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশিত কোনো বিন্দুকে বা ভেক্টরকে অপর স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করতে হয়। তো শুরুতে আমরা দেখি কিভাবে একটি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশিত বিন্দুকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করা যায়। আমরা প্রথমে ধরে নেই ভূমির সমান্তরাল একটি রেখার সাথে একটি বিন্দু বা একটি ভেক্টর থিটা কোণে এবং আর মান বিশিষ্ট একটি ভেক্টর ক্রিয়া করে, তাহলে আমি এই বিন্দু পাব মূল বিন্দু থেকে আর একক দূরত্বে এবং ভূমির সাপেক্ষে বা সমান্তরালের সাথে থিটা কোণে উৎপন্ন করে একটি বিন্দু যার মান হবে আর থিটা। এটা হচ্ছে এই বিন্দুটির পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এখন যদি আমি এটাকে একটি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এটাকে আমি রূপান্তর করি, তাহলে আমি মূল বিন্দুটিকে আমি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু হিসেবে ধরতে পারবো। তো একটু এটা মোটামুটি একটি এক্স ওয়াই, এদিকে হচ্ছে এক্স ও এক্স প্রাইম একটি অক্ষ, এদিকে হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম একটি অক্ষ। তাহলে এখন আমি এই বিন্দু থেকে এক্স অক্ষের উপরে একটি রেখা টানলাম, আমি ওয়াই অক্ষের উপরেও একইভাবে একটি রেখা টানতে পারি। এবার আমি ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করে আমি এখানে একটি সমকোণী ত্রিভুজ পাই, যেখানে আমি এখন ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করব। এই সমকোণী ত্রিভুজে এটি হচ্ছে 90 ডিগ্রি কোণ। এখন আমি সমকোণী ত্রিভুজ থেকে আমি ত্রিকোণমিতির সূত্র থেকে পাই, আমরা যেটা নবম এবং দশম শ্রেণীতে পড়েছিলাম, এটা যদি ভূমি হয়, এটা যদি উচ্চতা হয়, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি জানি যে একটি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি থিটা হয়, তাহলে থিটা সংলগ্ন বাহুটি হচ্ছে ভূমি এবং থিটার বিপরীত বাহুটি হচ্ছে উচ্চতা। তাহলে আমি এই ভূমি এবং উচ্চতা বা এটাকে আমরা লম্ব লিখি, আমরা নবম দশম শ্রেণীতে এটাকে লম্ব হিসেবে পড়েছি। তাহলে আমরা জানি যে লম্ব ডিভাইড বাই ভূমি সমান হচ্ছে সাইন থিটা। অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজ। তাহলে একটি সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাত সেই ত্রিভুজের থিটা কোণের সাইনের সমান হবে, এবং এটা যদি 30 ডিগ্রি কোণ হয়, তাহলে আমি জানি যে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ হবে হাফ, অর্থাৎ লম্ব হবে অতিভুজের অর্ধেক। তাহলে এখানে আমি এখানে দেখতে পাচ্ছি এই লম্বটি হচ্ছে আসলে এই আমাদের ওয়াই অক্ষের মান, যেটাকে আমরা ছোট ওয়াই দিয়ে প্রকাশ করি, আর ভূমি হচ্ছে আমাদের এক্স অক্ষের মান, যেটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি। তাহলে আমি এখানে প্রতিস্থাপন করে পাই ওয়াই ডিভাইডেড বাই এক্স সমান হচ্ছে আর, কারণ অতিভুজ হচ্ছে আমাদের আর, এখানে এটি হচ্ছে আমাদের অতিভুজকে আমরা এখানে আর দিয়ে সূচিত করেছি। তাহলে ওয়াই ডিভাইড বাই আর সমান হচ্ছে সাইন থিটা। তাহলে ওয়াই সমান আর সাইন থিটা। একইভাবে আমরা জানি যে ভূমি ডিভাইড বাই অতিভুজ
সমান হচ্ছে cos থিটা। তাহলে আমি পাচ্ছি x/r সমান হচ্ছে cos থিটা। অতএব x হচ্ছে r cos থিটা। এখন তাহলে এখান থেকে আমি পাচ্ছি, আমি যদি একটি বিন্দুকে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় রূপান্তর করি, যেখানে এই বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় মান হবে x এবং y, তাহলে আমি পাই x সমান হচ্ছে r cos থিটা এবং y সমান হচ্ছে r sin থিটা। অতএব r এবং থিটা ইকুইভ্যালেন্ট হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় r cos থিটা এবং r sin থিটা। এটা হচ্ছে x এবং y। এভাবে আমি r এবং থিটা দিয়ে প্রকাশিত কোনো পোলার স্থানাঙ্ক ব্যবস্থার বিন্দুকে আমি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করতে পারি এবং এই বিন্দুটির যে অবস্থান ভেক্টর সেটা হবে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে অঙ্কিত একটি ভেক্টর। এবার দেখা যাক কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশিত একটি বিন্দুকে আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশিত একটি বিন্দুতে দেখাতে পারি। যেমন আমি যদি একটি স্থানাঙ্ক ব্যবস্থা নেই দ্বিমাত্রিক স্থানে, তাহলে এটা আমাদের মূল বিন্দু এবং এখানে আমাদের একটি বিন্দু আছে যেটা x এবং y আকারে দেওয়া আছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। তাহলে এই বিন্দুটির x মান হচ্ছে, অর্থাৎ এটি হচ্ছে x এর মান, এই বিন্দুটির x এর মান হবে এটা এবং y এর মান হবে এটা। এখন আমরা দেখতে পাচ্ছি, আমি যদি ভেক্টরটি এখানে কল্পনা করি বা ভেক্টরটি এখানে আমি প্রদর্শন করি, তাহলে এটি ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে এবং আমি ধরি যে এই ভেক্টরটির মান হচ্ছে r। এখন আমাদের x y এর মান থেকে এই ভেক্টরটির মান এবং থিটা এর মান বের করতে হবে, যেখান থেকে আমি r থিটা দ্বারা এই ভেক্টরটির পোলার স্থানাঙ্ককে প্রকাশ করতে পারবো। এখন আমি দেখি একইভাবে গতবার আমরা যেভাবে দেখেছিলাম, এটি একটি সমকোণী ত্রিভুজ, এখানে হচ্ছে উপরের লম্ব, এখানে হচ্ছে ভূমি। তাহলে এখান থেকে আমি পাই ত্রিকোণমিতির সূত্র অনুসারে tan থিটা সমান লম্ব বাই ভূমি। এখানে আমাদের লম্বর মান জানা আছে, সেটা হচ্ছে y, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় y এর মান, আর ভূমির মানও জানা আছে, সেটা হচ্ছে x। তাহলে আমি পাচ্ছি tan থিটা সমান y ডিভাইড বাই x। তাহলে আমি y এবং x এর অনুপাত থেকে আমি tan থিটা পেয়ে যাচ্ছি, যেখান থেকে আমি খুব সহজেই ইনভার্স বা বিপরীত বৃত্তীয় ফাংশনের মাধ্যমে tan ইনভার্স y বাই x যে কোনো একটি কোণের মান আমি বের করে ফেলতে পারবো। যেমন উদাহরণ হিসেবে আমার যদি x এর ভ্যালু হয় 3 এবং y এর ভ্যালু হয় 2, তাহলে আমি থিটা সমান পাই tan ইনভার্স 2/3। এটাকে আমি খুব সহজে ক্যালকুলেটরের সাহায্যে বের করে ফেলতে পারি। অর্থাৎ এখানে থিটা হবে 33.7 ডিগ্রি প্রায়। এবার আমরা কোণটি বের করলাম পোলার স্থানাঙ্ক ব্যবস্থার জন্য। এখন আমরা r এর মান বের করব। আমরা খুব সহজে r এর মান বের করতে পারি। আমরা যদি একটি সমকোণী ত্রিভুজ নেই, আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ r স্কয়ারের মান হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে আমি খুব সহজেই r এর মান পাচ্ছি √x² + y², যেখানে আমি x এবং y এই দুটি মান জানা আছে।
তাহলে খুব সহজে আর এর মান পেয়ে গেলাম। এখন যেমন এখানে আমরা যে উদাহরণটি নিয়েছিলাম, এই উদাহরণ অনুযায়ী এই বিন্দুটির আর এর মান হবে √3² + 2² সমান √9 + 4 সমান √13। এভাবে আমি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার কোনো বিন্দুকে খুব সহজেই পোলার স্থানাঙ্ক ব্যবস্থার বিন্দুতে পরিণত করতে পারি। 3.7 ডিগ্রি।